সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2021 সালের এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের গতকাল একটা ফিজিক্সের একটা অ্যাসাইনমেন্ট দিছে ষষ্ঠ সপ্তাহে। সেই অ্যাসাইনমেন্টটা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলতরিত অধ্যায়ের। আজকে আমি সেই অ্যাসাইনমেন্টটা বোঝানোর সাথে সাথে সলভ করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমাদের কারো কোনো প্রবলেম হয় বা কারো কোনো টপিক বুঝতে সমস্যা হয় বা কনফিউশন হয়, সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্টস করবা। সেই কমেন্টসের রিপ্লাই আমি অবশ্যই দিব। তাহলে আমরা ক্লাসটা শুরু করি। দেখো, আমাদের যে অ্যাসাইনমেন্টটা দিছে সেই অ্যাসাইনমেন্টের নাম্বার হলো 4। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইভেন শিরোনামের কথা বলছে বর্তনীতে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে বর্তনীর উপাদানগুলোর ভূমিকা বিশ্লেষণ করো। দেখো, তোমার সেই অ্যাসাইনমেন্টের ভিতর এরকম একটা চিত্র দেওয়া আছে, অর্থাৎ ফিগার 1। এটাকে কি বলছে ওরা? ফিগার 1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এখানে আমাদের আরও কিছু ডিরেকশন দিচ্ছে, কারণ অ্যাসাইনমেন্টটা সলিউশন করার আগে আমাদের ওই ডিরেকশনটা একটু ফলো করা লাগবে। দেখো, এখানে তারা সমাধান করার জন্য যে নির্দেশনা দিছে সেই নির্দেশনার ভিতর বলছে কয়ের ক্ষেত্রে, মানে কয়ের সমাধানের ক্ষেত্রে রোধের সমবায় ও এক্স ও ওয়াই জাংশন বিন্দু ব্যবহার করতে হবে। ইভেন সাথে সাথে তোমাকে চিত্র আঁকতে হবে। তার মানে দেখো, আমাদের এখানে জাংশন বিন্দু হচ্ছে এক্স আর একটা জাংশন বিন্দু হচ্ছে ওয়াই। আবার কি বলছে? রোধের সমবায় ব্যবহার করতে হবে। এই দুইটা রোধ আমরা দেখেই বুঝতেছি শ্রেণী সমবায় আছে। এই দুইটা রোধ আমরা দেখেই বুঝতেছি কিভাবে আছে, সমান্তরাল সমবায় আছে। তার মানে তোমাকে এই উত্তর করতে হলে অবশ্যই তোমাকে কি করতে হবে? এই সমবায়টা ব্যবহার করতে হবে, সাথে সাথে জাংশন পয়েন্ট দুটাও ব্যবহার করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে এখানে দেখো, এই দুইটা রোধ পরস্পরের সাথে কীভাবে আছে? শ্রেণীতে আছে। তাহলে রোধগুলো যদি শ্রেণী সমবায় থাকে, আমরা জানি RS ইকুয়াল R1 প্লাস R2 হবে। কোনটার ক্ষেত্রে? এই দুইটার ক্ষেত্রে। তার মানে দেখো, এই দুইটাকে আমরা একত্র করে সেখানে আমরা কি লিখছি? RS। তার মানে আমাদের খাতার ভিতর যে চিত্রটা আঁকতে হবে, এই চিত্রটা কিন্তু আমাদের আঁকতে হবে, এটা কিন্তু আমাদের আঁকতে হবে না। তারপরে দেখো যে এইটা আর এটা কীভাবে আছে? পরস্পরের সাথে সমান্তরালে আছে। তাহলে সমান্তরালে যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা জানি 1/RP ইকুয়াল 1/R4 প্লাস 1/R5। এখন যদি আমি RP লিখি, তাহলে আমি বলতে পারি R4 R5 R4 প্লাস R5। এটা আমরা এক লাইনেই বলতে পারি যে R4 R5 লসাগু করলাম, সেক্ষেত্রে উপরে আসবে R5 আর এখানে আসবে R4। উল্টিয়ে দিলে R4 R5 উপরে আর নিচে আসবে R4 প্লাস R5। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে দেখো, আমাদের খাতার ভিতর চিত্র আঁকতে হবে কোনটা? যে এই দুটাকে আমরা শ্রেণীতে করছি, পরবর্তীতে আবার দেখো এইটাকে আবার সমান্তরাল, সেই সমান্তরালটা আমরা RP লিখছি। এখন তুমি এই চিত্র আঁকার সময় RS ইকুয়াল লিখবা R1 প্লাস R2, অর্থাৎ চিত্র আঁকানের ডান পাশে RS ইকুয়াল R1 প্লাস R2 লিখবা। আর RP ইকুয়াল, কিছুদিন আগে আমরা দেখলাম RP ইকুয়াল R4 R5 R4 প্লাস R5। এটা তোমাকে এঁকে দিতে হবে। তার মানে আমরা এই ক্ষেত্রে এখন যে কাজটা করলাম সেটা হলো যে রোধের সমবায়গুলো আমরা ব্যবহার করলাম। এবার আসো আমরা তড়িতের যে এখানে একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা আমরা একটু ক্লিয়ার হই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি ব্যাটারির এটা হলো উচ্চ বিভব, এটা হচ্ছে নিম্ন বিভব। এটা হচ্ছে উচ্চ বিভব, এটা হচ্ছে নিম্ন বিভব। তোমাকে যে জিনিসটা খেয়াল করতে হবে, এই ব্যাটারির উচ্চ বিভব অর্থাৎ পজিটিভ প্রান্ত থেকে বিদ্যুৎটা যাবে, সেই বিদ্যুৎটা আবার ঘুরে আবার নেগেটিভ প্রান্তে আসতে হবে। আবার এটা থেকে যে বিদ্যুৎটা বেরিয়ে যাবে, সেই বিদ্যুৎটা অর্থাৎ পজিটিভ প্রান্ত থেকে যে বিদ্যুৎটা বেরিয়ে যাবে, সেইটা ঘুরে আবার নেগেটিভ প্রান্তে অবশ্যই আসতে হবে। এবার আসো যে এই প্রান্ত দিয়ে এখানে আমার কারেন্ট যাচ্ছে I1, আবার এখানে দিয়ে আমার কারেন্ট যাচ্ছে কত? I2। তার মানে দেখো, এই ক্ষেত্রে কিন্তু আমার ঠিক আছে, ব্যাটারির পজিটিভ প্রান্ত I1 বেরিয়ে যাচ্ছে আর এখান দিয়ে I2 যাচ্ছে, কিন্তু এই ব্যাটারির ক্ষেত্রে কিন্তু আমার কারেন্টের কোনো মান দেওয়া নাই।
আমরা ইচ্ছা করলে এটাকে I3 ধরে নিতে পারি, কিন্তু আমার কাছে মনে হয় I3 না ধরাই বেটার। কারণটা কি দেখো তুমি, যে এখানে I1 প্রবেশ করতেছে, আর এটার পজিটিভ প্রান্ত থেকে অবশ্যই একটা কারেন্ট কোন দিকে যাবে, এই দিকে যাবে। তাহলে এই দুইটার যোগ হবে কোনটা, এটা। এই দুইটার সমষ্টি হবে কোনটা, আমার এটা। তার মানে আমরা আমাদের বেসিকে যে সেটাকে আমরা বলতে পারি কিভাবে, দেখো যে এখানে আমি একটা রোধ ধরলাম, এখানে একটা আমি রোধ ধরলাম, এখান দিয়ে I গেল, এটা হলো আমার I1, এটা হলো আমার I2। তাহলে আমি বলতে পারি I ইকুয়াল কত, I1 প্লাস I2। এখন আমার যদি কখনো I2 এর মান বের করতে হয়, তাহলে I2 ইকুয়াল আমি লিখতে পারি কত, I মাইনাস I1। ঠিক সেমভাবে আমরা এখানে একটু আমাদের নর্মাল বেসিক খাটাই। সেই বেসিকটা কি দেখো, যে I2 এখান থেকে যাচ্ছে, I1 আবার এটা এদিকে যাচ্ছে, আর এটা থেকে এদিকে যাচ্ছে, তার মানে এই দুইটা মিলে I2 হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটাকে আমরা আপাতত দৃষ্টিকোণে x কল্পনা করলাম, তাহলে আমি বলতে পারি I1 প্লাস এক্স ইকুয়াল কত, I2। তাহলে দেখো আমার কিসের মান দরকার, x এর মান দরকার, তাহলে x ইকুয়াল কত আসতেছে আমার I2 মাইনাস I1। তার মানে আমরা এখানে x এর পরিবর্তে তখন লিখব I2 মাইনাস I1। তাহলে আমি যেটা বুঝালাম আশা করি তোমরা বুঝতে পারছো। আমার মতে এখানে I3 পরিবর্তে তোমরা I2 মাইনাস I1 লিখবা। তার মানে দেখো এখানে দিকে যে কারেন্টটা যাচ্ছে এইদিকে, সেটাকে আমরা লিখব কত, I2 মাইনাস I1। তাহলে আমরা অ্যাসাইনমেন্টের ভিতর যে চিত্রটা দেওয়া আছে সেই চিত্রটাকে আমরা বিভিন্ন প্রসিডিওর মেনটেন করে এই চিত্রে দাঁড় করালাম। এখন আসো আমাদের কি কি বলছে সেটা আমরা সলিউশন করি। প্রথমে আমরা সলিউশন করব ক নাম্বার, অর্থাৎ সেখানে কি বলছে, সেখানে বলছে হলো যে ফিগার 1-এর বর্তনীতে কারশফের সূত্র দুটি কিরূপ হবে চিত্রসহ দেখাও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কিরশফের সূত্র কটা, দুইটা, সেই সূত্র দুইটা কেমন হবে সেটা তোমাকে দেখাতে বলছে। তাহলে দেখো এই ক্ষেত্রে প্রথমে আমরা সলিউশন করব হলো কিরশফের প্রথম সূত্র, মানে কারশফের প্রথম সূত্র, কারশফের প্রথম সূত্র, এটাকে বলা হয় কিরশফ কারেন্ট ল, কেসিএল। এটাকে বলা হয় জাংশন উপপাদ্য, জাংশন উপপাদ্য। তার মানে কিরশফের প্রথম সূত্রটাকে কিরশফ কারেন্ট লও বলে, আবার জাংশন উপপাদ্যও বলে। কিরশফের প্রথম সূত্রে বলছে কি, কিরশফের প্রথম সূত্রে বলছে তড়িৎ বর্তনীর সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহ মাত্রার বীজগাণিতিক সমষ্টি শূন্য, অর্থাৎ সামেশন I ইকুয়াল কত হবে আমার 0। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেটা আমরা একটু প্রাইমারি স্টেপে একটু বোঝার চেষ্টা করি। ধরে নাও একটা বিন্দু আছে এখানে, এখানে দিকে একাধিক সংযোগ আছে, দুইটা সংযোগের দিকে এই পয়েন্ট দিয়ে কারেন্ট প্রবেশ করতেছে, এটাও দিয়ে কারেন্ট প্রবেশ করতেছে, এটা দিয়েও কারেন্ট প্রবেশ করতেছে, এটা দিয়ে কারেন্ট বেড়ে যাচ্ছে, এটা দিয়ে কারেন্ট বেড়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কিরশফের প্রথম সূত্রের ক্ষেত্রে বলছে যে সামেশন I ইকুয়াল কত হবে 0। যতগুলা কারেন্ট অর্থাৎ যতগুলা চার্জ ও বিন্দুতে যাচ্ছে, ও বিন্দু থেকে সমপরিমাণ কারেন্ট বেড়ে যাচ্ছে, অর্থাৎ সমপরিমাণ চার্জ বেড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে বলা হয় সামেশন I ইকুয়াল কত 0। এখন এখানে তোমাকে যে জিনিসটা খেয়াল করতে হবে, যে কারেন্টটা এখানে প্রবেশ করবে সেটাকে তুমি ধরবা পজিটিভ, আর যে কারেন্টটা বেড়ে যাবে সেটাকে ধরবা তুমি নেগেটিভ। তোমার কাছে যদি মনে হয় যে তুমি উল্টা ধরবা, তাতেও কোনো ডিফারেন্স নাই। যেটা প্রবেশ করতেছে সেটাকে তুমি নেগেটিভ, যেটা বেড়ে যাচ্ছে সেটাকে তুমি পজিটিভ। এখন আমার কাছে যেটা ভালো মনে হয় বা আমি যে প্রসিডিওর মেনটেন করব, যে ও বিন্দুতে যেগুলো প্রবেশ করবে সেটা হবে আমার হলো পজিটিভ, ও বিন্দু এই বিন্দু থেকে যেটা বেরিয়ে যাবে সেটা হবো নেগেটিভ। এইবার আমরা দেখি যে আমাদের যে চিত্র, পরিবর্তিত যে চিত্র, সেই চিত্রের ভিতর কিভাবে আমরা কারশফের প্রথম সূত্রটা খাটাই। এখন দেখো এখানে জাংশন পয়েন্ট ওরা উল্লেখ করে দিচ্ছে কয়টা, দুইটা, একটা হলো x আর একটা হলো আমার y। তার মানে আমরা লিখতে পারি যে x বিন্দুতে কারশফের
প্রথম সূত্র প্রয়োগ করে পাই, এই কথাটা আমরা লিখলাম। তুমি অথবা লিখতে পারো এক্স জাংশন বিন্দুতে কারশফের প্রথম সূত্র প্রয়োগ করে পাই। তাহলে দেখো এই যে এক্স বিন্দু, তাহলে আমরা বলছিলাম যেটা কারেন্ট ওই বিন্দুতে যাবে সেগুলো হবে পজিটিভ, আর যেগুলা বেরিয়ে যাবে সেগুলো হবে কি নেগেটিভ। দেখো এক্স বিন্দুতে I1 কারেন্ট প্রবেশ করতেছে, সেই ক্ষেত্রে আমি I1 প্লাস। তারপরে দেখো I2 মাইনাস I1 কী করতেছে এক্স বিন্দুতে প্রবেশ করতেছে, তার মানে আমি বলতে পারি প্লাস I2 মাইনাস I1। তারপরে দেখো এক্স বিন্দু থেকে I2 কি বেরিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমি ধরতে পারি কি মাইনাস I2 ইকুয়াল কত হবে আমার 0। তার মানে এখানে থেকে আমরা যেটা পাইলাম সেটা দেখো I1 প্লাস I2 মাইনাস I1 ইকুয়াল I2। তাহলে এক্স বিন্দুতে আমরা কিরশফের প্রথম সূত্র প্রয়োগ করলাম। প্রথম সূত্রে প্রয়োগ করে আমরা একটা জিনিস পেলাম যে এক্স বিন্দুতে যত কারেন্ট প্রবেশ করতেছে এক্স বিন্দু হতে সমপরিমাণ কারেন্ট বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ এক্স বিন্দুতে আগত প্রবাহ মাত্রা সমষ্টি এক্স বিন্দু হতে নির্গত প্রবাহ মাত্রা সমষ্টি সমান। এখন আসো আমরা ওয়াই বিন্দুর কথা ভাবি। কোন বিন্দু? ওয়াই বিন্দু। ওয়াই বিন্দুতে কারশফের প্রথম সূত্রটা আমরা প্রয়োগ করব। কোন বিন্দু? ওয়াই। ঠিক একই রকমভাবে দেখো এখানে যে ওয়াই বিন্দুর ক্ষেত্রে দেখো যে এই কারেন্টটা এখান থেকে কি আসতেছে, আমার I2 আসতেছে, এখান থেকে আমার I2 আসতেছে। এবার দেখো এই বিন্দু থেকে এইদিকে কোন কারেন্টটা যাবে, অর্থাৎ B1 এই ব্যাটারি থেকে I1 মানের কারেন্ট গেছে। আমরা একটা জিনিস জানি, এই ব্যাটারির থেকে যে পরিমাণ কারেন্ট প্রবেশ করবে ধনাত্মক প্রান্ত থেকে ঘুরে আবার ঋণাত্মক প্রান্তে ওই কারেন্টটাই আসতে হবে। তাহলে এই ব্যাটারি থেকে কারেন্ট বেরিয়ে গেছে হলে আমার I1, তার মানে ঘুরে তাকে আসতে হলে কোন কারেন্ট আসবে? I1, তার মানে আমি লিখলাম I1। এবার আসো এই ব্যাটারি থেকে কি কারেন্ট বেরিয়ে গেছে? I2 মাইনাস I1, তার মানে ঘুরে তাকে আবার এই নেগেটিভ প্রান্তে ওই পরিমাণ কারেন্টই আসতে হবে। তার মানে আমরা বলতে পারি দেখো এখান দিয়ে কারেন্ট যাবে হলো I2 মাইনাস I1। এখন আমরা ওয়াই বিন্দুতে কিরশফের প্রথম সূত্র খাটাই। তাহলে ওয়াই বিন্দুতে কিরশফের প্রথম সূত্র যেগুলো প্রবেশ করে সেটাকে আমরা পজিটিভ ধরি। তাহলে ওয়াই বিন্দুতে প্রবেশ করতে I2, তার মানে প্লাস I2। বেড়ে যাচ্ছে কোনটা? আমার I1, তার মানে আমার মাইনাস I1। বেড়ে যাচ্ছে কোনটা? এটা, তার মানে মাইনাস I2 মাইনাস I1। সমষ্টি কী হবে? 0। তার মানে আমরা এখানে লিখতে পারি দেখো I2 ইকুয়াল I1 প্লাস I2 মাইনাস I1। তার মানে ওই বিন্দুতে যে পরিমাণ কারেন্ট প্রবেশ করতেছে সমপরিমাণ কারেন্ট বেরিয়ে যাচ্ছে। অথবা তুমি ভাবতে পারো ওয়াই বিন্দুতে যে পরিমাণ চার্জ প্রবেশ করে সমপরিমাণ চার্জ ওয়াই বিন্দু থেকে বেরিয়ে যায়। তার মানে আমরা দেখো এখানে কারশফের প্রথম সূত্র অ্যাপ্লাই করলাম। এখন আসো আমরা কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। কোন সূত্র? দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা কি হতে পারে? দ্বিতীয় সূত্রের আর একটা নাম হচ্ছে কিরশফ ভোল্টেজ ল। আর একটা নাম আছে সেটা হলো লুপ উপপাদ্য। এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। আর একটা আছে হলো আমাদের ভোল্টেজ উপপাদ্য। তার মানে নামগুলো দেখছো, কিরশফের দ্বিতীয় সূত্রকে বলা হয় কিরশফ ভোল্টেজ ল অথবা লুপ উপপাদ্য, আর ভোল্টেজ লর বাংলা হলো ভোল্টেজ উপপাদ্য। এখন এই কিরশফের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করার সময় অনেকগুলো লুপ প্রাপ্ত হয়। কি প্রাপ্ত হয়? অনেকগুলো লুপ প্রাপ্ত হয়। তার মানে আমরা এখন শুরুতে যে কাজটা করব, কিরশফের বা কারশফের দ্বিতীয় সূত্রটা কি সেটা একটু আমরা শুনি আর কি, বা বই দেখেও আমরা দেখতে পারি। তারপর আমি তোমাদের বলি, তোমরা একটু শোনার চেষ্টা করো। কিরশফের দ্বিতীয় সূত্রের ভিতর বলা আছে যে কোনো একটা বদ্ধবর্তনীর বিভিন্ন অংশের রোধ, ওই রোধের ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহমাত্রার গুণফলের বীজগাণিতিক সমষ্টি হবে ওই বদ্ধবর্তনীর মোট তড়িৎচালক শক্তির সমান। অর্থাৎ আমরা বলতে পারি সামেশন আইআর ইকুয়াল সামেশন
ই। দেখো যেটা বলছিলাম যে একটা বদ্ধবর্তনীর বিভিন্ন অংশগুলোর রোধ, ওই রোধের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের গুণফলের সমষ্টি হবে বদ্ধবর্তনীর মোট তড়িৎচালক শক্তির সমান। তাহলে সামেশন আই আর ইকুয়াল কত? সামেশন ই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই কিরশফের সূত্রে অর্থাৎ দ্বিতীয় সূত্রটা আমাদের প্রয়োগের সময় অনেকগুলো লুপ ভাবতে হয়, অর্থাৎ যতগুলা লুপ ভাবা যায় ওই লুপে আমাদের কিরশফের দ্বিতীয় সূত্রে অ্যাপ্লাই করতে হয়। এই লুপ ভাবার আগে আমি কিছু কথা বলবো, আমার সাথে সাথে ওগুলো একটু বুঝে নিতে হবে। ধরে নাও যে এরকম একটা জাংশন পয়েন্ট আছে, এরকম এদিকে কারেন্ট যাচ্ছে, এখানে আবার একটা তুমি ব্যাটারি দিছো, আবার এখানে একটা রোদ দিছো, আবার এখানেও একটা ক্ষুদ্র একটা রোদ দিছো, সমস্যা নেই। এরকম একটা তোমার কাছে সার্কিট আছে। এখন এটাকে তুমি ধরলা এ, এটাকে ধরলা বি, এটাকে ধরলা সি, এটাকে ধরলা তুমি ডি, এটাকে ধরলা তুমি ই1, এটাকে ধরলা তুমি ই2। এখন এই ক্ষেত্রে তুমি লুপ একটা পাবা, কিন্তু তোমার ধরার ভিতর চেঞ্জ থাকতে পারে। তুমি শুরুতে এটা ধরতে পারো এ বি সি ডি এ, লুপ আসতেছে কোনটা আমার এ বি সি ডি এ। তুমি আবার এই দিক না ভাবে এদিকে ভাবতে পারতা এ ডি সি বি এ, অর্থাৎ যে বিন্দু থেকে শুরু করবা সেই বিন্দুতে এসে শেষ করতে হবে। এখন তোমার কাছে মনে হলো স্যার আমি এ বিন্দু না ধরে বি বিন্দু ধরুম, তাতে কোনো সমস্যা নাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা কী ধরলাম? প্রথমে ধরছিলাম আমরা এইদিকে, পরে আবার ধরছি কোন দিকে? আমরা এইদিকে। তাহলে আমাদের এই যে আমরা ধরার ভিতর একবার ধরলাম এইদিকে, আর একবার ধরছি কি এইদিকে। এইদিকে যে রেজাল্ট আসবে এইদিকে আমার একই রেজাল্ট আসবে, এতে নিয়ে আমাদের কনফিউশনে ভোগার কোনো কারণ নাই। এবার আসো আমরা লুপ কোন দিকে ধরছি? প্রথমটা ধরছি আমরা এই দিকে। দেখো এইটা দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করি যে লুপ ধরছি হলো আমরা এই দিকে। তাহলে এই দিকে লুপ ধরার সময় দেখো কারেন্টকে এই দিকে যাচ্ছে, তাহলে এটাকে এই কারেন্টকে ধরলাম আমরা কত? I1। এই রোধটাকে ধরলাম কত? আমরা R1। তাহলে সামেশন আই আর ইকুয়াল কত? সামেশন ই। তাহলে প্রথমে আমরা হিসাব করব কি? কারেন্ট এবং রোধগুলা। তাহলে দেখো আমি যেদিকে লুপ ধরছি কারেন্ট একই দিকে আছে, অর্থাৎ আমার ধরার দিকেই আছে, তার মানে সে আমার পক্ষে আছে। সেই ক্ষেত্রে এই দুইটার গুণফলকে আমি ধরুন কি? পজিটিভ। তার মানে আমরা তখন ধরি I1 R1। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে। এখন আসো যে আমি যদি উল্টা লুপ ধরতাম, কোন লুপটা ধরতাম? এই দিকে লুপ ধরতাম, এইদিকে আমি লুপ ধরে নিলাম। তাহলে এই দিকে যদি আমি লুপ ধরতাম তাহলে সেক্ষেত্রে দেখো কারেন্ট কিন্তু এইদিকে যাচ্ছে, কিন্তু আমরা ধরছি কোন দিকে? এইদিকে। তার মানে কারেন্ট আমার বিপরীতে আছে। ওই কন্ডিশনে আমরা -I1 R1 ধরি। গেল। এখন আসো ভোল্টেজের যে ব্যাপারটা সেটা আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করি। ভোল্টেজের ক্ষেত্রে তুমি শুধু এইভাবে খেয়াল রাখবা, তুমি যে লুপটা ধরবা, ধরে নাও এটা একটা ব্যাটারি, তুমি এইভাবে লুপ ধরছো এইভাবে, অর্থাৎ লুপটা ধরার পর কোনটা তোমার? এইদিকে। তার মানে দেখো এই ব্যাটারির তড়িৎচালক শক্তি ই, তুমি লুপ ধরছো এইদিকে, এই নেগেটিভ প্রান্ততে প্রবেশ করছো, পজিটিভতে বেরোচ্ছ, তার মানে তুমি এই কোষের তড়িৎচালক শক্তির মান ধরবা পজিটিভ। এখন আসো তুমি লুপটা যদি এদিকে না ধরে এইদিকে ধরতে পারতা, কোন দিকে? এভাবে। তোমার লুপের ভিতরে একটা ব্যাটারি আছে, সেই ব্যাটারি মান আমরা ধরলাম এই। তাহলে দেখো এই দিকে যখন ধরছো তুমি কি করছো? পজিটিভতে প্রবেশ, নেগেটিভতে বেরোচ্ছ, যেটা দিয়ে বেরোবা সেটাই হবে, তার মানে মাইনাস। এখন আমরা এই ক্ষেত্রে দেখব কিরশফের বা কারশফের দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই কীভাবে হয়, কতগুলো হয়। দেখো এখানে আমি প্রথমে যে কাজটা করব, কিছু বিন্দু দিয়ে নেব। যেমন আমি এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম আমি বি, এটাকে ধরলাম আমি সি, এটাকে ধরলাম আমি ডি। এই ক্ষেত্রে দেখব আমি কতগুলো লুপ ভাবতে পারি। আমার লুপ সংখ্যা হচ্ছে হলো 1, লুপ 1। আমার লুপ আসতেছে হলো 1 হলো এ এক্স, তারপরে আসতেছে আমার ওয়াই, তারপরে হলো ডি, তারপরে হলো আমার এ এক্স ওয়াই ডি এ। তুমি এটাকে এদিকেও ধরতে পারতা, একই রেজাল্ট। আবার লুপ 2, সেটাকে আমি ভাবতে পারি, দেখো তুমি এক্স বি সি ওয়াই এক্স, যেটা শুরু সেটা শেষ, এক্স বি সি ওয়াই এক্স। আবার তুমি উল্টাও ধরতে পারতা। লুপ নাম্বার 3, সেটা আমি কোনটা ধরতে পারি? এবার পুরাটা কোনটা? এ বি সি ডি এ।
এ বি সি ডি এ আমরা ধরলাম। তুমি আবার অল্টারনেটিভভাবেও ধরতে পারতা, কোনো সমস্যা নেই। তার মানে এখানে থেকে আমরা কয়টা লুপ পাচ্ছি? 3টা লুপ পাচ্ছি। ইভেন রোধগুলোর যে সমবায়, সেই সমবায়গুলোও কিন্তু আমরা ব্যবহার করছি। তাহলে শুরুতে আমরা দেখব কি লুপ নাম্বার 1, অর্থাৎ 1 নম্বরটায় আমরা কারশফের দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই দিব। তাহলে 1 নম্বরটা দেখো কোন দিকে যাচ্ছে, এখানে থেকে এভাবে এভাবে। তার মানে আরএস রোধের বিদ্যুতে কত কারেন্ট গেছে? I1। এই দিকে ধরার প্রেক্ষাপটে I1 আমাদের সাথে আছে না বিপক্ষে? আমাদের সাথে। সেই ক্ষেত্রে আমরা ধরতে পারি I1 RS আমাদের সাথে আছে। তারপরে দেখো আমরা এই দিক থেকে আসতেছি। এবার দেখো এই দিকে কারেন্ট যাচ্ছে কোনটা? I2 মাইনাস I1, আর রোধ আছে কত? R3। তাহলে এই দিকে ধরার সময় I2 মাইনাস I1 আমাদের পক্ষে না বিপক্ষে? অবশ্যই আমাদের বিপক্ষে। আর আমাদের বিপক্ষে থাকলে সেটাকে আমরা কী ধরি? নেগেটিভ। তার মানে আমরা এখানে লিখতে পারি, দেখো তুমি, মাইনাস I2 মাইনাস I1 সাথে আসতে হলো আমার R3। তারপরে তুমি এভাবে আসলা। আর কি কোনো রোধ আছে আমাদের? নাই। আর কোনো আমাদের রোধ নাই। রোধ আমাদের এই দুইটাই ছিল। আমরা লিখলাম ইকুয়াল। পরবর্তী অপশনে আসো। এই B1 এর ক্ষেত্রে যদি আমি ভাবি সেটা কি হয়, বা আমরা এটার ক্ষেত্রে ভাবতে পারি, কোনো সমস্যা নাই। এটার ক্ষেত্রে দেখো তুমি এ থেকে শুরু করছো, আমার B2 পড়ছে, B2 এর পজিটিভ দিয়ে প্রবেশ, নেগেটিভ দিয়ে বেরোইছো। তার মানে তুমি যে লুপটা ধরছো বা আমি যে লুপটা ধরছি, এই কোষের পজিটিভ দিয়ে প্রবেশ, নেগেটিভ দিয়ে বেরোচ্ছি। তার মানে কোষের মান হবে আমার কি? অবশ্যই নেগেটিভ। তার মানে মাইনাস B2। পরবর্তীতে আসো, আর একটা কোষ আছে আমার এখানে। তাহলে এই দিকটা আমি আসলাম, এখানে কি হচ্ছে সেটা দেখো। এটা নেগেটিভ দিয়ে প্রবেশ করতেছি, বেরোচ্ছি কোনটা দেয়? পজিটিভ দেয়। তার মানে আমি কিন্তু একটা কথা বলছিলাম যে ওই আমাদের লুপ ধরার সময় যদি আমাদের সামনে ব্যাটারি পড়ে, ব্যাটারি যদি নেগেটিভ দিয়ে প্রবেশ করে পজিটিভ দিয়ে বেরোয়, তাহলে ব্যাটারির মান বা তড়িৎচালক শক্তির মান ধরুন আমরা পজিটিভ। যদি নেগেটিভ দিয়ে বেরোয়, তড়িৎচালক শক্তির মান ধরুন আমরা নেগেটিভ। এইটাই আমরা লুপ ধরার সময় কোন প্রান্ত দিয়ে বেরোচ্ছি? পজিটিভ দিয়ে বেরোচ্ছি। তার মানে এই কোষের মান হবে আমার পজিটিভ। তার মানে আমি ধরতে পারি প্লাস V1। সেই ক্ষেত্রে দেখো আমার কি হচ্ছে, এখানে আমি লিখতে পারি I1 RS মাইনাস I2 মাইনাস I1 সাথে আসতে চলো আমার R3 ইকুয়াল, আমি তো বলতে পারি V1 মাইনাস V2। দেখো এই ক্ষেত্রে আমি প্রথম সূত্র অ্যাপ্লাই করলাম কত নম্বর লুপে? 1 নম্বর লুপে। এবার আসো আমরা 2 নম্বর লুপটা ব্যবহার করি। 2 নম্বর এইটা। এখন আমরা এইটা ব্যবহার করব। সেটা কোনটা? X B C Y X, X B C Y X আগের মতোই। দেখো যখন আমরা এইদিকে লুপ ধরছি, I2 কি আমাদের সাথে? I2 কি আছে? আমাদের সাথে আছে। তার মানে সেই ক্ষেত্রে আমরা জানি প্লাস I2 RP। এবার আসো, তারপরে যখন আমরা এইদিকে যাচ্ছি, দেখো I2 মাইনাস I1 এটা কি আমাদের সাথে আছে? তার মানে আমাদের প্লাস I2 মাইনাস I1 হচ্ছে কত আমাদের? R3। আর কি কোনো তড়িৎ আছে? তড়িৎ প্রবাহ আছে আমাদের এখানে? নাই। তাহলে আমি লিখলাম ইকুয়াল সামেশন IR ইকুয়াল সামেশন E। এখন দেখো এই যে আমরা ধরছি, এখানে কোষ কটা আছে? একটা। এই ধরার পথে দেখো এই কোষটা নেগেটিভতে প্রবেশ, পজিটিভতে বেরোনো। তার মানে পজিটিভ প্রান্ততে বেরোলে কোষের মান আমরা কি লিখি? পজিটিভ। তার মানে আমরা লিখবো এখানে V2। দেখো 2 নম্বর লুপেও, লুপ নম্বর 2-এও আমরা কিরশফের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করলাম। এখন আসো 3 নম্বর লুপ। সেটা কোনটা? A B C D A। এই ক্ষেত্রে আমাদের বলছে কিরশফের দ্বিতীয় সূত্র। তাহলে দেখো I1 আমাদের সাথে আছে, তাহলে আমি লিখতে পারি I1 সাথে RS। তারপরে দেখো I2 আমাদের সাথে, তার মানে হবে প্লাস I2 RP। আর কি কোনো আছে আমাদের এখানে? তড়িৎ নাই। I1 আর I2 ব্যতীত আর এখানে কোনো কিছু নাই। এবার আসো ইকুয়াল। এবার দেখো আমরা এই কোষটার কথা ভাবি, A B C D A। এই ক্ষেত্রে আমার এই কোষটা পড়তেছে। এই কোষটার ক্ষেত্রে দেখো যখন আমরা এইদিকে আসি,
তখন নেগেটিভতে প্রবেশ, পজিটিভতে বেরোচ্ছি, তার মানে কোষের তড়িৎচালক শক্তিমান হবে পজিটিভ, তার মানে আমার V1। দেখো তাহলে আমি এই ক্ষেত্রে কার্শফের প্রথম সূত্রর কীভাবে তোমাকে আনসার করতে হবে বা কার্শফের দ্বিতীয় সূত্র তোমাকে কীভাবে আনসার করতে হবে সেটা আমি বিস্তারিত বললাম। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে সাজেশন, এই ক্ষেত্রে তোমরা একটা কাজ করবা, নতুন চিত্রটা আঁকাবা, নতুন চিত্র আঁকানোর পর কার্শফের প্রথম সূত্র কীভাবে দিতে হবে সেটা বলছি, কার্শফের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে তুমি 3টা লুপই বলে দিবা বা দেখিয়ে দিবা 3টা লুপ। এখন আমরা যে কাজটা করব, পরবর্তী টপিকসে চলে যাব। খ নম্বরে কি বললো সেটা দেখো। খ নম্বরেও কিন্তু আমার চিত্র কোনো চেঞ্জ হবে না, কারণ সেখানে বলছে যে রোধের সমবায়গুলো তোমাকে কি করতে হবে, অবশ্যই ব্যবহার করতে হবে। খ নম্বরে বলছে V1 ব্যাটারির প্রান্ত পরিবর্তন করে সংযোগ দিলে তড়িৎ প্রবাহের কিরূপ পরিবর্তন হবে চিত্র এঁকে দেখাও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্ষমারটা ওইরকম কিছু বলে নাই, তোমাকে শুধু চিত্র আঁকাইতে বলছে। ইভেন আর একটা কাজ করতে বলছে যে তড়িৎ প্রবাহের যে ডিরেকশন সেটা কোন দিকে হবে, কোনটা পরিবর্তন করতে বলছে, আমার এইটা পরিবর্তন করতে বলছে। তাহলে এখন আমরা এগুলাকে একটু মুছে দেই। তাহলে আগে ছিল এই প্রান্তটা পজিটিভ, এখন হবে আমার এই প্রান্ত পজিটিভ, এটা হবে আমার নেগেটিভ। আগে এই প্রান্তটা পজিটিভ ছিল, যেহেতু প্রান্ত পরিবর্তন, তাহলে এই প্রান্ত নেগেটিভ, এই প্রান্ত পজিটিভ। এখন দেখো আমার চিত্রটা কেমন হবে সেটা দেখো। এখন কিন্তু কারেন্টের ডিরেকশনটা আর এদিকে থাকবে না। এখন দেখো আমাদের এখানে কি হতে পারে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো আমরা জানি ব্যাটারির পজিটিভ প্রান্ততে কি হবে, কারেন্ট বেরিয়ে আসবে, সেই কারেন্টটা আবার কোথায় প্রবেশ করবে, নেগেটিভ প্রান্তে যাইতে হবে। তার মানে এখান থেকে যে কারেন্ট আসতেছে সেটা কত, আমার I1। আচ্ছা, তাহলে এখানে দিয়ে আমার I1 আসছে, আবার এখানে দিয়ে আমাদের I2 আসতেছে, তাহলে এটা কি কোনো চেঞ্জ হবে, হবে না। আর এখান থেকে এই পজিটিভ প্রান্ততে তো কারেন্ট যাবেই, তার মানে এখান থেকে যে কারেন্টটা যাবে সেটা বলে I1 প্লাস I2। কারণ কি, এইটা দিয়ে I1 বেরোবে, এটা ইউনিভার্সাল ট্রুথ, কারণ এখান থেকে I1 ছিল, ওই I1টা এখান থেকে বেরিয়ে আবার এখানে I1 নেগেটিভ প্রান্তে আসবে। আর এটার ভিতরে কী হবে, I2টা বেরোবে, অর্থাৎ I1 প্লাস I2 বেরোবে। তাহলে সেই ক্ষেত্রে যে কাজটা হচ্ছে, দেখো এখান থেকে I2 আসতেছে, আমাদের I2 আসতেছে, এর সাথে আবার I1 অ্যাড হয়ে যাচ্ছে। তার মানে এর যে I2 বেরোছিল সেই I2 প্রবেশ করতেছে, সাথে আর একটা প্রবেশ করতেছে কোনটা, আমার I1। তার মানে আমরা এই ক্ষেত্রে যেটা দেখলাম যে আমাদের এই চিত্রটা কেমন হলো। এখন আমরা পরবর্তী অপশনের ভিতর যাব। পরবর্তীতে তোমাকে বলছে আরেকটি বর্তনী চিন্তা করা যাক। মনে করো বর্তনীতে একটি বাল্ব দুইটি ব্যাটারির সাথে সংযুক্ত আছে। ব্যাটারি দুইটির তড়িৎচালক বলের মান 12 ভোল্ট, অর্থাৎ ব্যাটারি দুইটা আছে, দুইটারই তড়িৎচালক বলের মান, একটা E1 আর একটা হলো E2, ইকুয়াল কত বলছে আমাদের 12 ভোল্ট। তারপরে কি বলল যে এদের অভ্যন্তরীণ রোধ আছে হলো আমাদের এখানে 0.5 ওহম। তার মানে এইটার অভ্যন্তরীণ রোধ আমি S1 ধরলাম, এটার অভ্যন্তরীণ রোধ ধরলাম আমি S2, ইকুয়াল 0.5 ওহম। বর্তনীর বহিস্থ রোধ সেটাকে বলছে হলো R, ইকুয়াল 4.5 ওহম, 4.5 ওহম। এখন আসো ঘ নম্বরটা আমরা একটু উত্তর করার চেষ্টা করি যে ঘ নম্বরটা কী হতে পারে। এখানে ঘ নম্বরটারে বলছে বর্তনীটিতে ব্যাটারি শ্রেণী সংযোগের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। অর্থাৎ যে ব্যাটারি তোমাকে যে ব্যাটারির কথা বলা হয়েছে সেই ব্যাটারিগুলোকে তুমি কিভাবে সংযোগ দিবা, শ্রেণীতে সংযোগ দিবা, সেই ক্ষেত্রে তোমার তড়িৎ প্রবাহ নির্ণয় করতে বলছে। তার মানে এখন আমরা এই ব্যাটারিগুলার শ্রেণী সংযোগ দিই। শুরুতে তুমি চিত্র আঁকবা, কীভাবে আঁকবা সেটা দেখাচ্ছি।
তাহলে এটা একটা ব্যাটারি, পাশে আমি একটা এভাবে দিলাম, এটা একটা ব্যাটারি। যদিও ব্যাটারি আসলে এইভাবে দিতে হয়, এভাবে দিতে হয়, কিন্তু তুমি সুবিধার্থে এভাবে দিতে পারো, তবে এভাবে দেওয়া অ্যাপ্রোপ্রিয়েট। তো এটাকে আমরা ধরলাম E1 ইকুয়াল কত 12 ভোল্ট, এটা হলো আমার E2 ইকুয়াল কত 12 ভোল্ট, সাথে একটা রোধ আছে। এই রোধটাকে আমি এবার কি করব, বক্স করে দিব। বক্স মানে এই কোষের অভ্যন্তরীণ রোধ এটা। এখন এই অভ্যন্তরীণ রোধ এটা হলো আমার কত 0.5 ওহম, 0.5 ওহম। বহিস্থ একটা রোধ আছে, সেটা কত আমাদের R ইকুয়াল 4.5 ওহম। এবার আমরা এটাকে সংযোগ দিয়ে দিলাম। দেখো কোষ দুটো পরস্পরের সাথে কীভাবে আছে, শ্রেণীতে সংযোগ আছে। এই শ্রেণীতে সংযোগের ক্ষেত্রে তোমাকে যেটা বলছে যে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। তাহলে এখন থেকে আমরা যে এই যে শ্রেণীতে সংযোগ দিলাম কোষগুলাকে, তার অভ্যন্তরীণ রোধ বলতে কি আবদ্ধ করা হয়েছে, এটাকে আবদ্ধ করা হয়েছে, তার মানে এটার অভ্যন্তরীণ রোধ এটা, এটার অভ্যন্তরীণ রোধ হলো আমার এটা। বাইরের এই বর্তনীর বহিস্থ রোধ হলো R ইকুয়াল 4.5 ওহম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোষের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা জানি, তোমাকে লিখতে হবে কোষের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা জানি IS ইকুয়াল NE বাই R প্লাস NS। কারণ এক্ষেত্রে তুমি ধরছো S1 S2, দেখো দুইটার মানই কিন্তু সমান, তাহলে সেই ক্ষেত্রে আমরা ধরতে পারি S1 S2 ইকুয়াল কত S। আবার E1 E2 দুইটাই কিন্তু সমান, তাহলে সেই ক্ষেত্রে আমরা ধরতে পারি কত আমরা E। তাহলে দেখো আমরা IS ইকুয়াল NE বাই R প্লাস NS। এখানে N এর মান কত, কোষ আছে আমার দুইটা, তার মানে আমার N এর মান 2। এবার আমরা মানগুলো বসিয়ে দিই। দেখো এখানে আমি 2 বসালাম, তড়িৎচালক শক্তির মান 12 করে, আর এর মান আছে আমার 4.5 প্লাস এন এর মান আমার 2, এস অভ্যন্তরীণ রোধ 0.5। এটাকে এখন আমরা ক্যালকুলেশন করি, দেখি কত আসে। আমাদের আছে হলো 4.36, পরেও আর একটা মান আসে, ওটা আমাদের দরকার নাই, 4.36 অ্যাম্পিয়ার। তার মানে শুরুতে তুমি যে কাজটা করবা, চিত্রটা আঁকাবা, তারপরে সাইড দিয়ে কথাগুলো বলবা, তারপরে বলবা তুমি যে আমরা জানি কোষের শ্রেণী সময়ের ক্ষেত্রে IS ইকুয়াল NE বাই R প্লাস NS। আর এখানে এসটা কিন্তু অবশ্যই কোষের অভ্যন্তরীণ রোধ। এখন আমরা পরেরটা সলিউশন করব। বড় গ নম্বর কি বলছে সেটা আমরা দেখি, যে বড় গতে তারা কি বলল। বড় গতে বলছে বাল্বটির মানে বর্তনীতে একটা বাল্বের কথা বলছিল শুরুতে, সেই বাল্বটির অভ্যন্তরীণ রোধের কথা বলছে আর হলে ব্যাটারির শ্রেণী ও সমান্তরাল সমবায়ের কোন ক্ষেত্রে বাল্বটি বেশি উজ্জ্বল হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্ষেত্রে যে বাল্বটা দেওয়া হয়েছে তার অভ্যন্তরীণ রোধ ধরা হয়েছে কত আমাদের, আমরা একটু লিখে রাখি, বাল্বটির রোধ মানে তুমি লিখবো অভ্যন্তরীণ রোধ ইকুয়াল কত আর, সাইডে তুমি এটাও লিখতে পারো E1 ইকুয়াল কত E2 ইকুয়াল কত E 12 ভোল্ট। তারপর আর একটা দেওয়া আছে আমাদের S1 S2 ইকুয়াল S 0.5 ওহম, বহিস্থ রোধ R ইকুয়াল 4.5 ওহম। এখন তোমাকে বলছে যে তুমি একবার যে কাজটা করবা, যে একবার শ্রেণীতে সংযোগ দিবা, আর একবার কীভাবে দিবা সমান্তরালে, কোন ক্ষেত্রে বাল্বটি বেশি উজ্জ্বল হবে সেইটা তোমাকে দেখাইতে বলছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু প্রথমে
শ্রেণীতে যদি করি পরে আমরা সমান্তরাল, আর প্রথমে যদি আমরা সমান্তরাল করি পরে আমরা শ্রেণী, দুইটা তো আর একসাথে শুরু করা সম্ভব না। তাহলে আমরা প্রথমে শুরু করবো হলো শ্রেণী, পরে দেখবো আমরা হলো সমান্তরাল। তো এখন শুরুতে তুমি যে কথাটা বলতে পারো যে আমরা জানি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ক্ষমতাটা সেটা হলো PS। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যে ক্ষমতা পাবা সেটা হলো PS ইকুয়াল IS স্কোয়ার, সাথে কত আমার বাল্বটির রোধ। এটাকে তুমি 1 নং দিয়ে রাখলা। তারপরে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে PP ইকুয়াল IP স্কোয়ার, সাথে কত R, এটাকে তুমি 2 নং দিয়ে রাখলা। তুমি এই কথাটা শুরুতে বললা যে আমরা জানি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে PS ইকুয়াল কত IS স্কোয়ার আর, PP ইকুয়াল কত IP স্কোয়ার আর। এখন আমি এখানে ক্ষমতাটা বের করতেছি কেন, তোমার কাছে সেটা মনে হতে পারে। দেখো তোমাকে এখানে বলছে কোশ্চেনের ভিতর যে শ্রেণী বা সমান্তরাল কোন ক্ষেত্রে বাল্বটি বেশি উজ্জ্বল হবে। এখন উজ্জ্বল বলতে আমরা কি বুঝি? বেশি আলো দিবে। এখন তুমি যদি 60 ওয়াটের একটা বাল্ব নাও আর একটা 100 ওয়াটের বাল্ব নাও, তাহলে দেখো ক্ষমতা কার বেশি? অবশ্যই 100 ওয়াট। তাহলে এই 100 ওয়াটের বাল্বটা কিন্তু তোমাকে বেশি আলো দিবে, 60 ওয়াটের বাল্বটা কিন্তু তোমাকে কম আলো দেবে। তার মানে উজ্জ্বলতা প্রদর্শন করবে কারা? 100 ওয়াট। আর 60 ওয়াট কি তার চেয়ে কম উজ্জ্বলতা প্রদর্শন করবে। তার মানে আমরা এই দুই ক্ষেত্রে যদি ক্ষমতা বের করি, তার মানে আমরা বলতে পারি যে যার ক্ষমতা বেশি সে বেশি উজ্জ্বল হবে, যার ক্ষমতা কম তা সে কম উজ্জ্বল হবে। তাহলে প্রথমে তুমি এই কাজটা করবা যে দুইটা লিখে রাখবা। আমার সুবিধার্থে আমি সাইডে লিখে রাখি PS ইকুয়াল IC স্কোয়ার আর, PP ইকুয়াল IP স্কোয়ার আর, এটা আমি লিখে রাখলাম। এখন শুরুতে আমরা কি করব? শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা চিত্রটা আগে এঁকে নেব। তাহলে চিত্রটা আঁকাই। এখানে একটা রোদ আছে, আবার এটাকে তুমি একটা লাইট কল্পনা করো। এটার মান তোমাকে ধরছে কত আমরা আর, এটা কত মান স্মল আর। আর এই যে এগুলার মান তো ওখানে দেওয়া আছে, এগুলার মানও দেওয়া আছে। আর এটার মান দেওয়া আছে কত তোমার E1, আর এটাকে বলছে কত তুমি E2। এটা হলো S1, এটার মান হলো S2। যদিও সবগুলা সমান, তুমি এখানে এখানে S লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা চিত্রটা শুরুতে আঁকবো, তারপরে আমরা বলবো যে তড়িৎ প্রবাহ IS কোন ক্ষেত্রে? কোষে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো NE বাই, এখানে লিখবো আমি RS প্লাস NS। এখন আমি এটা লিখবো। এখানে আমি RS কেন লিখলাম সেটা কিন্তু একটা বোঝার বিষয়। দেখো এইখানে যে আমরা আর লিখছিলাম, সেই আরটা আসলে কি? এই কোষগুলোর বাইরে যে রোধটা থাকে সেটা হলো আমার বহিস্থ রোধ। এবার দেখো এই আর এর সাথে বাল্বের আর একটা রোধ যুক্ত হয়েছে, সেটা কত আমার স্মল আর। তার মানে RS ইকুয়াল আমরা বলতে পারি কি? দেখো RS ইকুয়াল বলতে পারি R প্লাস আর। এটা কিন্তু আমাদের অনেকটা ইম্পর্টেন্ট, কারণ এই আর বলতে আমি বুঝি বহিস্থ রোধ। আমরা যদি এটা বলতে বহিস্থ রোধ বুঝি, এই আর এর সাথে নতুন করে বাল্ব সংযুক্ত হয়েছে, সেই বাল্বটার রোধের কথা বলছে আর। তাহলে টোটাল আর যোগ আর, এই দুইটা শ্রেণীতে আছে। তাহলে আর যোগ আর তুল্য রোধ RS, সেই ক্ষেত্রে আমরা লিখলাম RS। এখন আমরা কি করব? যে মানগুলো বসিয়ে দিতে হবে। মানগুলো কি করব? আমরা বসিয়ে দিব, অথবা আমরা পরে বসালে হবে। তো আমরা আপাতত এটা লিখলাম, পরে আমরা মানগুলো বসিয়ে দিব। দেখো সেই ক্ষেত্রে IS ইকুয়াল কত পাইলাম আমরা? NE বাই RS প্লাস NS। এখন আবার আমরা যাব হলো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যদি আমরা চিত্র রাখি, আমরা একটু চেঞ্জও করতে পারি, কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে আমরা এখানে দিলাম একটা কোষ, এখানে দিলাম একটা রোধ। এগুলো তো এটাকে দিলাম আমরা ই, এটাকে দিলাম এস। আবার এখানে আর একটা দিলাম ই,
এভাবে আবদ্ধ মানে অভ্যন্তরীণ রোধ পাশের ইটার, এভাবে দিলাম আমি। এবার আসো এই জায়গায় আমি রোধ দিলাম কি আর, এই জায়গায় আমি দিলাম কি বাল্ব, এটা রোধ কত আমার স্মল আর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি চিত্রটা দিলা, দেখো কোষগুলো শ্রেণী সমবায়, কোষগুলো কীভাবে আছে, সমান্তরাল সমবায় আছে, তার সাথে বহিস্থ রোধ আছে আর বাল্বের রোধ। সেই ক্ষেত্রে তাদের টোটাল বহিস্থ রোধ যদি আমি ধরি, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের কি হবে, আর এস ইকুয়াল আর যোগ আর। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুমি তড়িৎ প্রবাহের সমীকরণ যেটা জানো, আইপি ইকুয়াল জানো হলো এনই বাই জানো হলো এন আর এস প্লাস এস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি জানলাম, যে আইপি ইকুয়াল এনই বাই এন আর এস প্লাস এস। তাহলে দেখো সমান্তরালের ক্ষেত্রে তার তড়িৎ প্রবাহ বের করছি, শ্রেণীর ক্ষেত্রেও তার তড়িৎ প্রবাহ বের করছি। তাহলে এখন আমরা কি করব, এই যে সমীকরণ, এই সমীকরণগুলো এটা আমরা বসিয়ে দেব। তাহলে আমরা আমাদের সুবিধার্থে এখন এটাকে কি করব, মুছে দেব। আর এস ইকুয়াল পাইছি হলো আমরা ক্যাপিটাল আর আর, আইএসটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, আইএস ইকুয়াল এনই বাই আর এস যোগ এনএস। এখন থেকে আমরা মানগুলো বসে দেখি কি হয় আমাদের। এখানে এন এর মান আছে 2, এর মান আছে হলো আমার 12 দিলাম, এন এর মান হলো 2, আর এস এর মান কত, আর প্লাস আর আর এর মান জানি কত আমরা 4.5, তাহলে 4.5 যোগ আমার আর। জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখা লাগবে। এবার আসে এটা প্লাস এস এর মান কত জানি আমি 0.5, তাহলে আমার উপরে কত আসতেছে সেটা দেখো 24, নিচে আসে কত আমার 9 যোগ 2r প্লাস 0.5 প্লাস 0.5। এই জায়গায় আমরা আইপির মানটা একটু লিখে রাখবো, 24 9 যোগ 0.5, তার মানে 9.5, সাথে হইতেছে তাহলে আমাদের 2r। এখন আসে এই ক্ষেত্রে দেখি আমরা, এই ক্ষেত্রে আমার কি আছে, এন এর মান হলো 2, এটার মান হলো 12, আর এস এর মান আর যোগ আর এন 2, এস এর মান 0.5। তার মানে দেখো এখানে থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে এখানে আমার আসতেছে হলো 24, এখানে আর এর মান হলো 4.5, সাথে হলো আমার আর এটা আর এটা গুণন করলে +1, তাহলে পরবর্তীতে অবস্থায় আমাদের মান আসতেছে 24, আসতেছে হলো 5.5 প্লাস আসতেছে হলো আমার আর। তাহলে দেখো আইপির একটা মান পাইছি, আইএস এর একটা মান পাইছি। এখন আমরা অনেকেই এই অ্যাসাইনমেন্টগুলো সলিউশন করার সময় আর এর কি কোনো ভ্যালু দেওয়া আছে নাই, আমরা করি কি, যদি আর ইকুয়াল 1 হয়, এই কাজটা ভুলেও করবা না। কারণ কি, তোমাকে যেহেতু আর এর মান দেয় নাই, তার মানে তোমাকে ক্যালকুলেশন করতে বলছে, যে তারা দেখবে যে তুমি কিভাবে আর এর মানটা বের করো, বা আর এর সাপেক্ষে তুমি আর এর অজানা মানের সাপেক্ষে তুমি কিভাবে আনসারটা করতে পারো। সেই কারণে আমি তোমাদের ব্যক্তিগতভাবে সাজেশন করব, আর এর মান কখনোই দিবা না। তাহলে সেক্ষেত্রে দেখো আইপি কলামে এটা পাইছি, আইএসি কল এটা পাইছি। তাহলে তুমি কি করবা, এটাকে 1 নং, এটাকে দিবা 2 নং। তাহলে এখন কি করা যায় দেখো, তুমি 1 নং বা 2, তাহলে আমি বলতে পারি পিএস বাই বলতে পারি কত পিপি। তাহলে 1 নং বা 2 নং, তাহলে আমার উপরে যাবে কি আইসি স্কোয়ার বাই আর, নিচে আসবে কি আমার আইপি স্কোয়ার বাই আর। এটাকে একটু আমরা সাইডে লিখে রাখি, আইএস ইকুয়াল 24 বাই হলো আমাদের 5.5 যোগ আর। সম্ভবত আমরা এটাই পাইছি, যে আইএস ইকুয়াল 24 বাই 5.5 যোগ হলো আমাদের আর। তাহলে দেখো কাটাকাটি করলে এটা চলে যায়, তাহলে আমার পরিবর্তিত অবস্থা আছে পিএস বাই পিপি, এখানে আসতেছিল আমার আইএস স্কোয়ার বাই আসতেছিল আমার আইপি স্কোয়ার। এখন আমি মানগুলোকে বসিয়ে দেব, সাইটের এই মানগুলোকে এখন আমার কোনো প্রয়োজন নাই। দেখো এখানে আমার আইএস স্কোয়ার, আইএসের মান জানি কোনটা আমরা এটা, তাহলে আমি লিখে দিলাম 24 বাই 5.5 যোগ হলো আমার আর হোল স্কোয়ার। তারপরে নিচে আসবে কোনটা আমার এটা, নিচে কোনটা আসবে, এটা যদি নিচে যায় এটাকে কিন্তু আমি উল্টিয়ে দিতে পারি। উল্টিয়ে আমি কিভাবে লিখতে পারি সেটা দেখো,
লিখতে পারি 9.5 প্লাস 12 বাই হলো 24 হোল স্কোয়ার। এটা আমি লিখতে পারি 24 বাই 5.5 প্লাস আর একটু 9.5 উপরে দিচ্ছি প্লাস 12 বাই 24। ঠিক আছে, এখন দেখো এটা তো আমরা জানি যে এটাই করলে এটা। এখানে থেকে একটা জিনিস দেখো, এটা আর এটা কিন্তু আমার কাটাকাটি যায়, এটা আর এটা আমার কী হয় কাটাকাটি যায়। তার মানে এই কন্ডিশনতে এইটাই করলে আমি লিখতে পারি কোনটা সেটা দেখো, 9.5 প্লাস 12 বাই 5.5 প্লাস আর এখানে কি আসতেছে আমার হোল স্কোয়ার। এখন দেখো এইখানে থেকে আমরা যদি আর এর মান বের করতে চাই তাহলে আমাদের যে ম্যাথমেটিক্যালে যে বাস্তব সংখ্যা সম্পর্কিত যে অসমতাগুলো আছে সেইগুলো অ্যাপ্লাই করতে হবে, আর সেই ক্ষেত্রে অনেক বড় হবে, সেটা আমাদের কোনো দরকার নাই। এখন আমি তোমাকে বলি তুমি কিভাবে আনসার দেবা। তুমি একটা জিনিস দেখো, আর এর মান যাই থাকুক, আর এর মান যাই থাকুক, এই মানটা টোটাল মানটা অবশ্যই 1-এর চেয়ে বড় হবে। তুমি দেখো হিসাব করে, আর এর মান তুমি যাই ধরো না কেন এই মানটা অবশ্যই কার চেয়ে বড় হবে, 1-এর চেয়ে বড় হবে। তার মানে তুমি কথাটা লিখবা যে আর এর মান যাই হোক না কেন এই উপরোক্ত সমীকরণের ডান পাশটা অবশ্যই 1-এর চেয়ে বড়। সেই ক্ষেত্রে তুমি বলে দিবা গ্রেটার দ্যান 1। কথাটা আমি আবারও বলি, তুমি একটা হিসাব করো, আর এর মান 1 বসিয়ে দেখো 1-এর চেয়ে অনেক বড় আসবে, আর এর মান 2 বসিয়ে দেখো 1-এর চেয়ে অবশ্যই বড় আসবে। তার মানে আমরা বলতে কথাটা এইভাবে লিখবো যে উপরোক্ত সমীকরণ থেকে দেখা যায় আর এর যে কোনো মানের কারণে উপরোক্ত সমীকরণের ডান পাশটা 1-এর চেয়ে অবশ্যই বড়। এইটা যদি 1-এর চেয়ে বড় হয় তার মানে আমাদের PS বাই PP অবশ্যই 1-এর চেয়ে বড়। সেই ক্ষেত্রে আমি বলতে পারি PS বাই PP গ্রেটার দ্যান 1। তার মানে দেখো তোমার কি আসতেছে PS গ্রেটার দ্যান PP। তুমি এটা পেলে PS গ্রেটার দ্যান PP। তাইলে দেখো যে শ্রেণী সমবায়ে ক্ষমতা বেশি, সমান্তরাল সমবায়ে ক্ষমতা কম। তাহলে শ্রেণী সমবায়ে যেহেতু ক্ষমতা বেশি তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বাতিটার উজ্জ্বলতা বেশি হবে, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যেহেতু ক্ষমতা কম সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বাতিটা কম উজ্জ্বলতা প্রদর্শন করবে। তাহলে আমাদের বড় গ নম্বর আনসার হলো। এখন আমরা যাব ওমো নম্বর কোশ্চেনে। ওমোতে কি বলছে সেটা দেখো তোমরা। ওমোতে বলছে হলো কোন শর্তে ব্যাটারির দুই রকম সমবায়ের ক্ষেত্রেই বাল্বটি একই রকম উজ্জ্বলতা দিবে। মানে বলছে যে কোন শর্তে ব্যাটারি দুই রকম সমবায় অর্থাৎ সমান্তরাল সমবায় এবং শ্রেণী সমবায় দুই ক্ষেত্রেই বাল্বটি একই উজ্জ্বলতা প্রদর্শন করবে। সেই ক্ষেত্রে আমার তোমাদের কাছে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট যে তোমরা শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় দুই অপশনে চিত্র রাখবা। তাহলে দেখো কিছুক্ষণ আগে আমরা যেটা পাইছিলাম যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যে তড়িৎ প্রবাহ সেটা পাইছিলাম আমরা IS ইকুয়াল এনে পাইছিলাম আমরা NE, এখানে ছিল আমাদের RS প্লাস ছিল আমাদের NS। পরবর্তীতে দেখো সমান্তরাল সমবায় তুমি কিন্তু স্টেপ বাই স্টেপ লিখবা, আমি বোঝানোর জন্য সাইড লিখছি। প্রথমে তুমি শ্রেণী লিখবা পরে সমান্তরাল লিখবা। IP ইকুয়াল NE বাই হলো আমাদের NRS প্লাস S। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা যে তড়িৎ প্রবাহের যে রাশিমালা সেটা এটা পাইছিলাম, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের যে রাশিমালা আমরা সেটা পাইছিলাম। এখানে আর একটা ছিল আমাদের যে RS ইকুয়াল R প্লাস R, এই কন্ডিশনটা আমাদের ছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু বলছে যে কোন শর্তে অর্থাৎ শ্রেণী এবং সমান্তরাল উভয় সমবায়ের ক্ষেত্রেই বাতিটা সমান উজ্জ্বলতা প্রদর্শন করবে, কোন শর্তে, তাহলে আমরা একটা জিনিস কিন্তু জানি যে বাতির উজ্জ্বলতা যেমন 100 ওয়াটের দুটি বাল্ব, একটা 100 ওয়াট আর একটা 100 ওয়াট, দুইটা কি সমান উজ্জ্বলতা প্রদর্শন করবে। তাহলে আমরা কার উপর ডিপেন্ডেন্ট করে বললাম ক্ষমতার উপর, তাহলে ক্ষমতা আবার কার উপর ডিপেন্ডেন্ট, P ইকুয়াল কত I² R, আরটা দুইটার ক্ষেত্রেই কনস্ট্যান্ট, এটাকে যদি স্মল আর দুইটার ক্ষেত্রেই কনস্ট্যান্ট।
তাহলে দেখো এই অপশনের ভিতর সে তড়িৎ প্রবাহের উপর ডিপেন্ডেন্ট। যদি তড়িৎ প্রবাহ সমান হয় তার ক্ষমতাটা সমান হবে, আর ক্ষমতা সমান হয় বলতে সমান উজ্জ্বলতা প্রদর্শন করবে। তার মানে আমরা উদ্দীপকের যে প্রদত্ত যে শর্ত, সেই শর্ত মতো আমরা বলতে পারি আইএস ইকুয়াল কত আমার আইপি। আইএস ইকুয়াল কত বলতে পারি আমি আইপি। আইএস কত আছে আমাদের এখানে এনই বাই আসলে আমাদের আরএস প্লাস আসলে আমাদের এনএস। আইপির পরিবর্তে লিখতে পারি কত আমি এনই বাই এন আরএস প্লাস এস। আমরা কন্ডিশন লিখলাম। পরবর্তীতে আমরা যে কাজটা করব সেটা দেখো। এখন দেখো এখানে এনই এখানে এনই, তাহলে এখানে 1 থাকে এখানে 1 থাকে, আমরা কি করতে পারি আর গুণন করতে পারি, এটাকে এ পাশে ওটাকে এ পাশে। তাহলে আমরা লিখতে পারি এন আর এস প্লাস এস, তারপর লিখতে পারি কত আমরা আর এস প্লাস এনএস। এখন আমরা এখানে আবার যে কাজটা করবো সেটা দেখো। আর এসটাকে এ পাশে নিয়ে আসি, এন আর এস প্লাস মাইনাস, এ পাশে আনলে আমার কি হবে মাইনাস হবে আর এস এনএস মাইনাস এস। তার মানে এখানে থেকে আমরা এন কমন নিলাম, আর এস এন যদি কমন নেই, এখানে থেকে আমরা এন কমন নেব না, এখান থেকে যেটা করবো আমরা হলো আর এস কমন নেব, এন মাইনাস 1, এখান থেকে এস কমন নেব এন মাইনাস 1, এটা আমার কাটা যায়। তাহলে আর এস ইকুয়াল কত এস। দেখো আমি কি কন্ডিশন পাইলাম, এখানে আর এস এর মান কিন্তু আর প্লাস আর, বাতিটার রোধ অর্থাৎ বাল্বটির রোধ সাথে তা আর একটা বহিস্থ রোধ আছে, দুইটা মিলে আর এস, এটাকে আমরা কি বলতেছি বহিস্থ রোধ। তার মানে বহিস্থ রোধ কোষগুলোর অভ্যন্তরীণ রোধের যদি সমান হয় তাহলে দুইটা বাতি শ্রেণীতে রাখো সমান্তরাল রাখো, সমান উজ্জ্বলতা প্রদর্শন করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্ষেত্রে আমি কথাটা বলি, তুমি যেভাবে কথাটা বলবা। সুতরাং দেখা যাচ্ছে যে ওই বর্তনীগুলার বহিস্থ রোধ এবং কোষগুলার অভ্যন্তরীণ রোধ যদি সমান হয় সেই ক্ষেত্রে বাতি দুইটা কি হবে সমান উজ্জ্বলতা প্রদর্শন করবে। এখন আমরা লাস্টের যে কোশ্চেন সেইটা সলিউশন করব, সেটা হলো আমার 6 নম্বর। 6 নম্বরে কি বলছে সেটা একটু দেখো তোমরা। 6 নম্বরে তোমাদের বলছে যদি প্রবাহমাত্রা 25% হ্রাস পায় বাতিটির উজ্জ্বলতা শতকরা কত অংশ হ্রাস পাবে। তার মানে প্রবাহমাত্রা তোমাকে হ্রাস পাইছে, পরিবর্তিত একটা প্রবাহমাত্রা পাবা, তার সাপেক্ষে আবার তুমি ক্ষমতাটা বের করবা, অ্যান্ড ক্ষমতার শতকরা কতটুকু পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটাই হলো উজ্জ্বলতা হ্রাস। তার মানে আমাদের এখানে বের করতে হবে কি ক্ষমতাটা বের করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, শুরুতে তুমি এভাবে লিখবা যে আদি প্রবাহমাত্রা I1 হ্রাস পাওয়ার পর তার প্রবাহমাত্রা হয়েছে কত I2, তাহলে I2 ইকুয়াল I1 মাইনাস I1 এর 25%। দেখো তুমি শুরুতে তুমি প্রবাহমাত্রা ধরছো I1, পরে প্রবাহমাত্রা কত I2, তাহলে পরবর্তী অবস্থায় আমার ঘটনাটা হয়েছে কি এখানে যে 25% হ্রাস পেয়েছে, তাহলে I1 মাইনাস I1 এর 25%। তাহলে এখানে থেকে আমার থাকে কত সেটা দেখো 75, I1 এর 75% থাকে, 1 থেকে 25 বাদ দিলে কত থাকে 75, তাহলে I1 এর 75%। তার মানে আমি বলতে পারি 0.75 I1। তাহলে একটা জিনিস আমরা পাইলাম। এখন আসো পরবর্তী অপশনে যাই আমরা ক্ষমতার ক্ষেত্রে। ক্ষমতা, তাহলে এইটার ক্ষেত্রে তুমি ক্ষমতা ধরলো কি P1, এটার ক্ষেত্রে ক্ষমতা ধরলো কি তুমি P2। তাহলে P1 ইকুয়াল কি জানো তুমি I1 স্কোয়ার, সাথে হলো বাতিটার রোধ, আর P2 ইকুয়াল কত আছে আমার I2 স্কোয়ার, আর এটাকে ধরলা তুমি 1, এটাকে ধরলা তুমি 2। তাহলে দেখো এখন আমরা আগের ক্ষমতা পরের ক্ষমতা মাঝখানে একটা সম্পর্ক তৈরি করব। তাহলে আগের ক্ষমতাটাকে আমরা 1 নং দিছি, পরের ক্ষমতাটাকে আমরা কি দিছি 2 নং। সেই ক্ষেত্রে ধরো আমার 0.75 I1। সেই ক্ষেত্রে দেখো আমরা এটার ভিতরে আমরা মানগুলো একটু বসিয়ে দিই, অথবা 1 নং ভাগ 2 নং এরকম দিতে পারি। তাহলে একটা কাজ করি আমরা 2 নংকে 1 নং দ্বারা ভাগ দিই, সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে। 2 নং ভাগ হচ্ছে হলো আমার 1, তাহলে দেখো 2 নং আছে কি আমার এটা, তাহলে P2 বাইরে আসতে আছে কত আমার P1, উপরে যাবে হলো আমার I2 স্কোয়ার, নিচে আসবে হলো আমার I1 স্কোয়ার, I1 স্কোয়ার আর
তাহলে এখানে দিকে দেখো তুমি এই আয়ন আয়ন কি কাটাকাটি যাবে, তাহলে দেখো P2/P1 ইকুয়াল পাইলাম কত আমরা I2² এটাকে আবার আমরা কি লিখতে পারি সেটা দেখো, P2/P1 I2 এর পরিবর্তে আমরা মানটা পাইছি 0.75 I1², আর নিচে আছে কত আমার I1², তার মানে আমরা নিচেও I1² আছে আমাদের। এখন আমরা P2/P1 নিচে আমার I1² আছে, আর এটা আছে কত আমার I1²। দেখবো 0.75কে বর্গ করলে কত হয়, 0.75কে বর্গ করলে কত হয় 0.5625 এটা হয় আমাদের। তাহলে দেখো এখানে থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো আয়ন আয়ন কাটা যায়, সুতরাং P2 ইকুয়াল কত 0.5625 P1। এখন এখানে থেকে তুমি একটা জিনিস আইডিয়া করো তো, বড় কোনটা, একের চেয়ে ছোট সংখ্যার দ্বারা P1কে গুণ করা হয়েছে, তারপর আমার এইটা আসছে, তার মানে অবশ্যই P1 বড় P2 ছোট। আর এখানে যদি P1কে একের চেয়ে বড় সংখ্যা দ্বারা গুণ করতাম তাহলে আমার বড় হতো এটা, ছোট হতো এটা। তার মানে এখানে থেকে একটা জিনিস তুমি কনফার্ম যে P1 গ্রেটার দ্যান P2। এখন আমাদের কোশ্চেনের ভিতর যে কথাটা বলছে সেটা আমরা একটু হিসাব করার চেষ্টা করি, যে কোশ্চেনের ভিতর কি বললো, বাতিটির উজ্জ্বলতা শতকরা কত অংশ হ্রাস পাবে, তার মানে ক্ষমতা কত অংশ হ্রাস পাবে সেটা আমরা বের করি। সুতরাং ক্ষমতা হ্রাস সেটাকে আমরা ধরলাম কি, মানে যেহেতু ক্ষমতা হ্রাসকে কিসে প্রকাশ করবো না শতকরায়, সেই ক্ষমতা হ্রাসকে আমরা ধরলাম প্রথমে হলে P1 মানে হলে P2/আদিটা ইন্টু কত আমার 100%। মোট কথা হলো তুমি কোনো কিছুর শতকরায় প্রকাশ করবা যে বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে, সেই ক্ষেত্রে পরিবর্তন/আদি ইন্টু 100%, পরিবর্তন/আদি ইন্টু 100%। সেখানে দেখো পরিবর্তন আগে ছিল P1 পরে হচ্ছে P2, তাদের একটা পরিবর্তন আমরা লিখছি, নিচে হলে তার আদি ক্ষমতা ইন্টু 100%। তাহলে দেখো এখানে থেকে আমি লিখতে পারি P1 আছে আমাদের P2 ইকুয়াল আমরা জানি কত 0.5625 P1, নিচে আছে কত আমাদের P1 ইন্টু কত পার্সেন্ট 100%। দেখো এখানে আমার P1 আছে, এখানেও P1 এখানে P1, আমি এখানে থেকে কিন্তু P1 একটা কমন নিতে পারি। কিভাবে কমন নিতে পারি, দেখো P1 আমি কমন নিয়ে নিলাম, তাহলে আমার কি হলো P1 কাটা গেল। এই ক্ষেত্রে দেখো আমার কি থাকতেছে 1 মাইনাস এটা, এটাকে যদি আমি ক্যালকুলেশন করি যে 1 মাইনাস আনসার আসতেছে হলো আমাদের 0.4375 ইন্টু 100%, 0.43 ইন্টু 100%, সরি 0.4375 ইন্টু 100%। এটাকে যদি আমি আবার 100 দ্বারা গুণ করি আসলে আমাদের 43.7%, তার মানে ক্ষমতা হ্রাস হচ্ছে হলো তোমার 43.75%। তার মানে ক্ষমতা যদি 43.75% হ্রাস পায়, তার মানে উজ্জ্বলতাও আমরা বলতে পারি 43.75% হ্রাস পাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখলাম যে আসলে কিভাবে সলভ করতে হয় বা ঘটনাগুলা কি সেগুলো পুরোপুরি কনসেপ্ট আমরা বোঝার চেষ্টা করলাম। তো আমার যতটুকু সম্ভব আমি বোঝানোর চেষ্টা করছি, বা কিভাবে সলভ করবা সেটাও করতে পারে, সেটাও বলছি। তো আমার যদি কখনো এই ক্লাসের ভিতর কখনো কোথাও ক্যালকুলেশনে ভুল হয় বা কোথাও কোনো টপিক্সে ভুল হয়, আশা করি তোমরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এবং সাথে সাথে আমার ব্যক্তিগতভাবে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলের সাথে থাকবে, অর্থাৎ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আল্লাহ হাফেজ।